সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় পরিবহনের নৈরাজ্য, অসহায় রাজধানীবাসী। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, জ্বালানি উপদেষ্টা ক্যাব। মাঝখানে আছেন বরকতুল্লাহ ভুলু, সভাপতি ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ, এবং ওই প্রান্তে আছেন জুনাইদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা জিতল চট্টগ্রাম আবাহনী। ফাইনালে কলকাতার ইস্টবেঙ্গলের ৩-১ গোলে পরাজয়। শমশের মবিন পদত্যাগ করায় বিএনপির কোনো ক্ষতি হবে না, মন্তব্য ফখরুলের। সরকারি নিপীড়ন ও অসুস্থতার কারণে এমন সিদ্ধান্ত, মত শীর্ষ নেতাদের। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে ৩ জনকে ২ বছর করে কারাদণ্ড। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোয় আটক ২২। রাজধানীতে নির্ধারিত ভাড়ায় সিএনজি অটোরিকশা চালানোর নির্দেশ বাস্তবায়ন নিয়ে সংশয়ে যাত্রীরা। দুশ্চিন্তায় চালক, রাস্তায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। এবং পাচারকারীদের হাত থেকে রক্ষা পেলেও ভারতের ৫ অবুঝ শিশুর দুর্ভোগ চরমে। মা বাবার কাছে ফিরে যেতে ব্যাকুলতা, আইনি জটিলতার কথা বলছেন সংশ্লিষ্টরা। আমরা একটু দেখে নিই যে সিএনজির কি পরিবেশটা, আমাদের এখন বর্তমান অবস্থাটা কি আছে। ১ নভেম্বর থেকে রাজধানীতে সিএনজি অটোরিকশার বিআরটি এর নির্ধারিত নতুন ভাড়া কার্যকর হতে যাচ্ছে। নির্ধারিত ভাড়া প্রথম ২ কিলোমিটার ৪০ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটার ১২ টাকা। তবে গণপরিবহনের সংকট থাকায় সরকারি নির্দেশ বাস্তবায়ন নিয়ে সংশয় যাত্রী ও প্রাইভেট অটোরিকশা মালিকরা। তারা কি বলছে দেখে নিয়ে একবার। তাড়াহুড়ার মধ্যে আমাদের বাধ্য হই, আমরা এই সমস্ত ইনাদের কথা মানতে বাধ্য হই, উপায় তো নাই। আর ওনারা এমনভাবে সিন্ডিকেট করে রাখে, ভাড়া যেটা বলবে সবাই একই, এইভাবে আমরা যাতায়াত করতেছি। শুধু মাঝখান থেকে আমরা যারা যাত্রী তারা ভোগান্তিতে পড়বো। ওনারা মিটার ঠিক করবে, মিটার লাগাবে, অথচ ওই যে একই অবস্থায় চলবে। যাইতে না চাইলে আমরা কি বাধ্য? আরশাদ গেট বা ওই ইয়েতে যাইতে, আপনার ওই গাবতলি যাইতে ৩০০ টাকা, যার কাছে যেমন পায় আর কি। আমরা পাবলিকরা জিম্মি হয়ে গেছি। আজকের গাড়ি সংকটের কারণে কিন্তু যাত্রীরা রাস্তায় হয়রানি হচ্ছে, আর তারা অধিক মুনাফা লাভ করতেছে। যানজটটা বেশির কারণে মিটার তো অনেক বিল পড়ে। সমস্যা আমরা যদি মালিক চাপ দিতে, আমরা যাত্রীর উপর চাপ দিতে হবে, মিটার ছাড়া চালাতে হবে। নভেম্বর ১ তারিখে বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে ৬ জন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যাতে দেওয়া হয়, তাদের পক্ষ থেকে যেন একটা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা। স্যার শুনলেন তো, লাস্ট ইয়ার ছিল বিআরটি এর চেয়ারম্যান, এর আগে একজন মালিকের বিয়ে ছিলেন, পাশাপাশি চালক এবং যাত্রীদের কি অবস্থা। এখন প্রত্যেকেই কিন্তু সংশয়ের মধ্যে আছে। আসলে যে মিটারটা চালু করতে যাচ্ছে, ওনার তথ্য অনুযায়ী যে ১০,০০০ পর্যন্ত আজকে পর্যন্ত হয়ে গেছে, ১০,০০০ প্লাস। ইয়াতে রাজধানীতে আছে প্রায় ১৩,০০০-এর মতো সিএনজি অটোরিকশা। কেন মানুষ মনে করছে যে আদৌ এটা কার্যকর হবে কিনা? প্রথম যদি আমরা বাস ভাড়ার দিকে তাকাই, সেখানে মন্ত্রীকেও আমরা এই অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধের জন্য রাস্তায় দেখেছি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে তার কোনো প্রতিকার হয়নি। বিআরটিএ বিজ্ঞপ্তি দিয়েছে তার কাছে অভিযোগ করার জন্য, কিন্তু মানুষ এই সব প্রক্রিয়ার প্রতি আস্থা রাখতে পারেনি। দেখা যাচ্ছে যে যেখানে যেমনভাবে বাসে ভাড়ায় আদায় করা হচ্ছে সেটা আবার ফিরে এসছে। মাঝখানে একটু শিথিলতা দেখা গিয়েছিল, এবং এটা প্রতিকারের জন্য মানুষের তরফ থেকে, রাজনীতিবিদদের তরফ থেকে তেমন কোনো হাহুতাশ, নৈরাজ্যের অসহায় শিকার ছাড়া কিছু ছিল না। এসব প্রক্রিয়ায় দেখা যেত যে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতাকর্মীরা রাস্তায় নামতো, এক্ষেত্রে দেখা যাচ্ছে না। আজকে আমাদের সঙ্গে একজন রাজনীতিবিদ আছে, তিনি তার এই প্রশ্নে তার দায়বদ্ধতা কিভাবে জবাব দেন সেটা আমার দেখার বিষয়। সরকারেরটা আমার দেখা হয়ে গেছে, তার উপরে আমার কোনো ব্যক্তিগতভাবে আস্থা নেই। যে বাসের ভাড়া যেমন আবার সাবেক অবস্থায় ফিরে এসছে। 2 দিন আগে আমি আপনার সায়েন্স ল্যাবরেটরি থেকে গুলিস্তান পর্যন্ত 2টা টিকিট সংগ্রহ করেছি। একটা টিকিটে লেখা আছে সাবেক টিকিট যেটা আগে ছিল তা 10 টাকা হারে, এবং পরে সিল মেরে সেটা 15 টাকা নেওয়া হচ্ছে। নতুন যে টিকিট ছাপানো হয়েছে
কয়েকদিন আগে, তাতে 15 টাকায় করা হয়েছে। সে দুটো টিকিট আমি প্রিজার্ভ করে রেখেছি এবং এই অবস্থা সব রুটেই চলছে এবং এখন আর সরকারের এই ব্যাপার নিয়ে মাথা ব্যথা নেই। যাত্রীরাও বিষয়টিকে সহনীয় হিসেবে ধরে নিয়েছে। আমি আগেই বলেছি, রাজনীতি দল থেকে অন্য কোনো সময় যদি হতো, আপনি যদি আপনার পুরনো দিনের যদি স্মৃতি চর্চা করেন তাহলে দেখতে পাবেন যে ওই সময়ে কোনো না কোনোভাবে রাজনৈতিক দললালারা মাঠে নেমেছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, 2-4টা গাড়ি ভাঙচুর হয়েছে, অনেক কিছু হয়েছে, তারপরে একটা জায়গায় সমঝোতা এসছে এবং মানুষ রিলিফ পেয়েছে। তো রাজনৈতিক দলগুলো যদি কোনো কার্যক্রম গ্রহণ না করে, তারা যদি কথার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, তারা যদি টিভিতে এসে তাদের কথা বলার মধ্য দিয়ে তাদের দায়িত্ব সীমাবদ্ধ করে ফেলে, তাহলে এই নৈরাজ্য থেকে সরকারের দিকে মানুষ তাকিয়ে থেকে রিলিফ পাবে সেটা বোধহয় কোনো কালেই ছিল না, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না। এবং এখন আসেন আপনার সিএনজির কথায় ফিরে আসি। সিএনজিতে আমি সেগুনবাগিচা থেকে আসি, নামি রাসেল স্কোয়ারে, সকালবেলা যাত্রীর ভিড় থাকে না, একটানে আসে। আমি তাদেরকে বলি 100 টাকা দেবো 8টার আগে গেলে, 120 টাকা দেবো 8টার পরে গেলে। তারা মিটারে আসতে চায় না, কারণ 1 তারিখ থেকে মিটার কার্যকর হবে। মিটার চালিয়ে আসতে বলি, 74 টাকা লাগে। এবং ভাড়া বাড়ানোর আগে আমি 250 টাকা দিয়েও গিয়েছি। যেসব কথাবার্তা বললেন ওনারা, যে আমার সিএনজি 2001-2 সালে ছিল তখনকার সময় 35,000 মতো, সেগুলো তুলে দিয়ে আমি 13,000-এ নিয়ে আসলাম, 12,000-এ নিয়ে আসলাম, বেবি ট্যাক্সি, এবং তাদেরকে আমরা তুলে দিয়ে আনলাম সিএনজি এবং এনে তার তো সাবস্টিটিউট, এবং সেটাকে করে ফেললাম 12,000-13,000 মতো। এবং এই আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে, যেখানে চাহিদা বেশি, সাপ্লাই নেই, সরবরাহ নেই, কৃত্রিম ক্রাইসিস একই অবস্থায় আছে। এবং ঢাকার যাত্রী সংখ্যা বেড়েছে, যাত্রী বেড়ে গেছে, সবকিছু বেড়ে গেছে, ওটা অর্ধেক করে কৌশলগতভাবে সরকারি কর্তৃপক্ষ যারা এগুলো দেখভাল করার দায়িত্বে আছেন, তারা এগুলো প্রতিকারের জন্য পলিসির জায়গাতে এমনভাবে করে রেখেছে যে মানুষ বাধ্য হবে, নিয়ম কানুন যাই থাকুক না কেন, যখন যা ভাড়া চাবে তা দিতে বাধ্য হবে, যে কথা যাত্রীরা অলরেডি তাদের সাক্ষাৎকারে বলেছে, আমাদের টিভি সাংবাদিকরা সেটা প্রচার করলো, আমরা শুনলাম। এখন আসেন যে আমি নিজেই ড্রাইভারের কাছে শুনেছি যে আমি এই পয়সায় যাচ্ছি, রাস্তায় যদি পুলিশ থামায় বলবেন যে মিটারে যাচ্ছি। অর্থাৎ যাত্রীকে শুধু পয়সা দিতেই বাধ্য করবে না, মিথ্যে বলতেও বাধ্য করবে। জানে যে এটা বলে প্রতিকার নেই, মাঝপথে নামিয়ে দেবে, ওর হয়তো ফাইন হবে, আমার গন্তব্যস্থলে পৌঁছানো হবে না। সুতরাং আমি আমার ক্রাইসিস তৈরি করে আর সত্যি বলার দায় নেব না। তো এইরকম একটা অবস্থা শুরুতে যদি আমি সংকট তৈরি করে এখন যদি আমি এইসব প্রক্রিয়া নিই, তাহলে দ্বিবিধভাবে, নানাবিধভাবে মানুষকে সমস্যায় ফেলা হবে, সমাধান দেওয়া হবে না। তো সরকার এখন আপনার মোবাইল কোর্ট নামাবে বলছেন। কেন সরকার মোবাইল কোর্ট দিয়ে এর প্রতিকার তো যানবাহন, গণপরিবহন, বাসে তো করতে পারেনি? সে অভিজ্ঞতা কি সরকারের নেই? সরকার কি অভিযোগ চেয়েছে বিআরটি এর মাধ্যমে? মানুষ তো অভিযোগ করতে যায়নি, সেখানে প্রতিকার হয়নি। সরকার কি বুঝতে পারছে না যে এই মোবাইল কোর্টে কোনো প্রতিকার হবে না? তাহলে মানুষকে সঙ্গে নিয়ে, মানুষকে দিয়ে সরকার সমবেতভাবে সবাই মিলে এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটা গণসংলাপ আয়োজন করুক, মানুষের কাছ থেকে সাজেশন দিক, মানুষের পরামর্শে এটা সমাধান করুক, সেটা তো করেনি। যখন মূল্যহার নির্ধারণ করেছে চূড়ান্তভাবে সরকারিভাবে, এর আগে করেছে যাত্রী কল্যাণ সমিতিকে ডাকা হয়েছে, ক্যাবকে ডাকা হয়েছে, এখন তো তারা ডাকেনি। তার মানে গোটা জিনিসটা তারা এই প্রক্রিয়ার মধ্য দিয়েই ঠেলে দিচ্ছে, এটা পদ্ধতিগতভাবে। এখানে সরকারের তরফ থেকে অসহায়ত্ব আমি বলবো না, অপারগতা বলবো না, এইটাই হোক, এইটাই চেয়েছে, সেইটাই হচ্ছে। এখন মানুষের প্রতিকার কিভাবে করবে সেটা মানুষকে ভাবতে হবে। অটো রিক্সা মালিক সমিতির ঐক্য পরিষদ, আপনি আমাকে বলেন কেন, কোন যুক্তিতে 35,000 টু স্ট্রোক ইঞ্জিনের বেবি ট্যাক্সি হটিয়ে মাত্র 13,000-কে রেজিস্ট্রেশন দেওয়া হলো? আসলে এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, এটা সরকারের পলিসি। আমাদের আসলে 35,000 আনা যখন 2002 সালে টুরিস্ট বেবি ট্যাক্সি উঠাইয়া দেওয়া হলো, তখন আমাদের সংখ্যা ছিল 37,000। 37,000-কে উঠাইয়া দিয়ে প্রথমে 5,000, এরপরে ধাপে ধাপে সেটাকে 13,000 নিয়ে যাওয়া হলো, এবং 13,000-এর পরে সিল করে দেওয়া হলো। এবং সেই কোন বছর সিল করে দেওয়া হয়েছে? 2004-এ।
4-এ। বলছে যে এরপরে আর দেওয়া হবে না। আর দেওয়া হবে না। কারণটা কি জন্য বলেছে যে না এই গাড়ি কেন, মানে এটা কেন দিবে না বা এরকম কোনো জিনিস আপনি জানেন? না, এই ধরনের কাউকে জানানো হয়নি। মানে এটা কি ক্ষতি করছে জানাবে? টু স্ট্রোক নাই বললাম যে পলিউটেড ইয়া করছিল, তো এটা নিয়ে আসা হলো সিএনজি পরিবেশ বান্ধব হিসেবে। হ্যাঁ, পরিবেশ বান্ধব, এটার একটা অবশ্য সরকার তখন বলছে সেটা হলো আপনার রোডের ক্যাপাসিটি। রাস্তায় যে আমাদের তো সারা বিশ্বে যে রাস্তা আপনার একটা সরকার কি বলে দেশের একটা শহর গড়তে হলে সেখানে 25% রাস্তা রাইখে তারপরে পরিকল্পনা। ঠিক আছে, আমাদের এখানে 8% আছে, যে কারণে আমাদের গণপরিবহন যে পরিমাণ আছে তাতে আমাদের সিএনজি যদি বেশি দেওয়া হয় তাহলে আমাদের যানজট হবে। এই উসিলায় তখন সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়েছে। তো 2002 থেকে 2015 যাত্রী বা আমাদের মানুষের সংখ্যা তখন যা ছিল এখন প্রায় 2 গুণ 2.5 গুণ হয়ে গেছে। তো এই যে মাঝখানে 12 বছর 13 বছরে এত যাত্রী বাড়লো, আমরা অনেক আবেদন নিবেদন করছি যে গাড়ির সংখ্যা বাড়ান। 10,000 গাড়িও যদি বাড়ানো হইতো তাহলে এই নৈরাজ্যটা হইতো না। আপনার এখন একটা সিএনজি কোনো জায়গায় দাঁড়ালে 10টা যাত্রী আসে, এখন যাত্রীরাই অফার করে যে তোমাকে আমি 50 টাকা বেশি দেবো, তুমি আমাকে নিয়ে যাও। তো এই সুযোগটা চালক এ যাবৎ করে আসছে। আমরা আশা করতেছি 1 নভেম্বর থেকে এটা হবে না, আমরা চেষ্টাও করব। কিন্তু এর আগে যে আপনার মিটারটা ছিল সেই মিটার তখনও কার্যকর হয়নি, যখন 25 টাকা করা হচ্ছে 2011 সালে। তার মানে মিটার কখনোই কার্যকর, মিটারটা আছে, সবকিছু আছে। পাশের দেশ ইন্ডিয়াতে দেখেন, ভারতে দেখেন, কোন শহরে উঠে বলবে স্যার আমাকে 10 টাকা বেশি দেন, আমি মিটারে চালাচ্ছি। কিন্তু এখানে তো তা না। এখানে যেটা বলছে, এখানে উনি বললেন যে উনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলতে 74 টাকা সেই জায়গায় 100 টাকা নিচে নামছে না। তাহলে দাঁড়ালো কি, আপনার ভাড়া বেড়ে গেল, আবার আপনি মিটারেও যাবেন না। আমি বলি পাশের দেশের কথা যখন বলেন, পাশের দেশ দেখেন তেলের দাম বিশ্বে কমছে, তারা যতবার তেলের দাম কমছে আন্তর্জাতিক বাজারে তারা ততবারই তেলের দাম তাদের দেশে কমাইছে। ওরা কিন্তু সিএনজি তে চলে। আমি বলতেছি সিএনজি আমাদের সর্বশেষ ভাড়া বাড়ানো হয়েছে 27/10/2010-এ, সে ইমপ্লিমেন্ট হয়েছে 16 তারিখে 2011। তখন থেকে আমরা মে মাস পর্যন্ত মিটারে গাড়ি চালাইছি, এটা একদম বাস্তব সত্য। মিটারে 5 মাস গাড়ি চলছে, চলার পরে হঠাৎ করে রাতে 11:30 বোধহয় ঘোষণা দেওয়া হলো, গ্যাসের দাম বৃদ্ধি করা হলো 16 টাকা থেকে 25 টাকা। আধা ঘন্টার নোটিশে গ্যাসের দাম বাইরে গেল, 12:01 গ্যাসের দাম বাস্তবায়ন হলো। এখানে উনি বিশেষজ্ঞ, উনি আমাদের সাথে সবসময় ছিলেন, আছে, তো উনি ভালো মতন জানেন। এবং এই যে 25 টাকা করা হলো, আমাদের কিন্তু ভাড়াটা সমন্বয় করা হয়নি তখন। আবার সেপ্টেম্বর মাসে যে আরেক দফা গ্যাসের দাম বাড়ানো হলো, 25 টাকা থেকে 30 টাকা করা হলো, তখনও আমাদের ভাড়াটা বাড়ানো হলো না। যদি যখন যে হিসাবে গ্যাসের দাম বৃদ্ধি করা হলো, তখন যদি ভাড়া সমন্বয় করা হতো, তাইলে চালক এবং মালিক কেউই এই নৈরাজ্যের দিকে আগাইতে পারতো না, তাহলে এই জিনিসটা ঠিক পথেই থাকতো। কিন্তু আপনি খরচ বাড়াইয়া দিবেন, আমার জমা বাড়াবেন না, আমার চালকের মিটার ভাড়া বাড়াবেন না, তখন তো আমার লোকসান দিয়ে কেউ ব্যবসা করবে না। যে কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এবার আমরা 2012 সাল থেকে আমরা বলে আসতেছিলাম যে আমাদের ভাড়া সমন্বয় করে দেন, এই নৈরাজ্য আমরাও চাই না। একটা ফোন আছে, দেখি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা মিটারে যেতে স্যার রাজি, বুঝছেন? জি। কিন্তু আমরা চালাইতে রাজি, কিন্তু মালিকদের এবং ট্রাফিক পুলিশের অত্যাচারের কারণে আমরা স্যার মিটারে চালাইতে পারি না। কারণ প্রতিদিনই সারাদিন আমাদের কাগজপত্রের নামে ধরে হয়রানি করে বলে যে চাঁদা দাও, নাহলে রেকার বিল করো। যেখানে একটা জাতির সাথে কথা বলতেছি, আইসা ধরে কাগজ নিয়েই বসতে চলে যায়, ওখানে যে আমাদের 1200 টাকা দাও। এখন এইসব যদি চাঁদা চায়, মালিক সকাল 7টায় ছাড়ার কথা, সেখানে 8:30 9টা রাত্রে 8টার মধ্যে বন্ধ করতে, এতটুকু সময়ের মধ্যে আমরা মিটারে বর্তমানে 1400 টাকা আছে। এখন কি আমরা খামই না মালিকের দিমু, না মনে করেন বিভিন্ন ধরনের চাঁদা, প্রত্যেকটা স্থানে 10 টাকা 20 টাকা চাঁদা, পুলিশ ট্রাফিক সবাই চাঁদা নিতেছে। এখন এতগুলো টাকা আমাদের প্রতিদিন 200 টাকা খাওয়া খরচ, গ্যাস নিয়ে 300 টাকা,
মালিক কিন্তু 900 টাকা, অথচ সরকার যে মিটার চালুটা করছে এই মিটার সারাদিন চালালে আসে 1400 টাকা। এখন আমরা সরকার যে নির্ধারিত মিটারটা করছে এই মিটারটা এখন 1400 টাকা সারাদিন, এখন আমি এত টাকা খরচ করে আমি কিভাবে সংসার চালাবো? যার জন্য মনে করেন আমরা কেউ মিটার যেতে চাই না। ঠিক আছে, আপনি শুনেছেন নিশ্চয়ই, এটা একজন সিএনজি অটো রিকশা চালক, উনি যে কথাগুলো বলেছেন। উনি 1400 টাকার কথা কিভাবে অ্যাডভান্স বললো আমি বুঝতে পারলাম না, কারণ মিটার তো কার্যকরী হবে 1 তারিখ থেকে। যাই হোক, উনি যেটা বলছে উনি চালানোর প্রক্রিয়াটাতে সারাদিনে কত কিলোমিটার যায়, তেল ভরে মানে গ্যাস ভরে কত, তাতে কিন্তু সে বুঝতে পারে যে টোটাল ইয়াটাতে কত তার আউটপুটটা হতে পারে। এই যে ব্যয় বিশ্লেষণটা হয়েছে, ব্যয় বিশ্লেষণটা কিন্তু এককভাবে করা হয় না। ওখানে চালকের প্রতিনিধি ছিল, ক্যাবের লোক ছিল, বিআরটির লোক ছিল, পুলিশের লোক ছিল, শুধু যাত্রী কল্যাণ সমিতির লোক ছিল না। তো সেখানে ওনাদের এই বেতন ধরা হয়েছে 500 টাকা, রিপ্লেসমেন্ট 200 টাকা, তার খাওয়া বাবদ সবকিছু হিসাব করে কিন্তু এই যে জমাটা 1 নভেম্বর থেকে বাস্তবায়ন হতে যাচ্ছে, এই যে মিটারের ভাড়া, তো ওনাদের মিটারের ভাড়া কিন্তু যথেষ্ট পরিমাণে 60% বাড়ানো হয়েছে। 60 টাকা 64 পয়সা থেকে 12 টাকা করা হয়েছে, আর প্রথম 2 কিলোমিটার 40 থেকে 40 টাকা করা হয়েছে। সুতরাং ওনারা যদি মিটারে গাড়ি চালান, বর্তমানে কন্ট্রাক্টে গাড়ি চালায় যে আয়টা উনি করতেছেন, আমার দৃঢ় বিশ্বাস তার চাইতেও বেশি আয় উনি করতে পারবেন সামনে। উনি যদি নৈতিকতা বিবর্জিত না হয়ে যাত্রীদের সেবা দান করেন, মিটারে গাড়ি চালান, আর আমরা মালিকরা যদি অতিরিক্ত টাকা ওনাদের থেকে আদায় না করি, তাহলে এই সেক্টরে একটা অনন্য নজির স্থাপন করা যাবে আমার বিশ্বাস। সাকিব, আপনি শুনলেন, ওই চালকের কথা শুনলেন, ওনার কথা শুনেছেন, ওনার কথা শুনেছেন, তার আগে পাবলিকের ভক্স পপ গুলো শুনেছেন। বল। ধন্যবাদ আপনাকে। আসলে এই নিয়ে তো কথা অনেকদিন ধরেই হচ্ছে এবং আমরা মানে কি করব, চলমান সমস্যা কিছু বলে তো লাভ নেই। চলমান সমস্যা বলতে রাস্তায় কোথায়, রাস্তায় কিন্তু আমরা থাকি, কিন্তু রাস্তায় কতটা নামা যায় সেটা তো আপনারা জানেন, তাই না? এই যে আমরা সুন্দরবন বাঁচানোর জন্য রাস্তায় নামলাম, আমাদের কি ব্যবহার আমরা পেলাম সেটা তো আমরা দেখলাম। একটা শান্তিপূর্ণ একটা রোড মার্চ, সেটার মধ্যে কিভাবে পুলিশ হামলা করেছে, কিভাবে আমাদেরকে প্রায় 6 ঘন্টা ধরে গ্রেফতার করেছে। তো আজকে গণতান্ত্রিক পরিসর যখন সংকুচিত হয়ে যায়, দমনপীড়ন যখন চলে, তখন তো আসলে জনগণের কণ্ঠটা নানানভাবে চাপা পড়ে। তো সেই প্রক্রিয়ার মধ্যেও কিন্তু এই প্রতিবাদ অব্যাহত আছে। আমরা এখনো প্রতিবাদ করছি, রাস্তায় নামছি, কথা বলছি। কথা বলা, রাস্তায় নামা সবই একসাথে চলতে হবে। কিন্তু জিনিসটা যেটা হচ্ছে যে এই বাংলাদেশে কোথাও কোনো এখন মানে নিয়মের ধারার ব্যাপার নাই, কোথাও কোনো জবাবদিহিতার জায়গা নাই। সরকার জনগণকে বৃদ্ধাঙ্গুল দেখায় এবং সেটা দীর্ঘদিন ধরে দেখে এসছে এবং এখন এটা চূড়ান্ত মাত্রায় পৌঁছেছে যে তোমাদের এমনকি ভোটেরও কোনো প্রয়োজন নেই, আমরা আমাদের ক্ষমতা চালিয়ে যাব। এই যে পুরো পরিস্থিতি, এটা কিন্তু চুইয়ে চুইয়ে পড়ে সর্বত্র একটা অনিয়মের রাজত্ব তৈরি করেছে এবং সেটা এখন এই সিএনজি জায়গা। আপনি ধরুন, এটা যদি সূত্রপাত ধরেন, ওই যে আপনি বললেন 2001 সালে যে 37,000 গাড়ি থেকে আপনি 13,000-এ নেমে আসলেন ঢাকায় এবং 13,000 চট্টগ্রামে। তো 37,000 গাড়ি থেকে 13,000-এ নেমে আসলেন, তার কারণ কি? কারণ কিন্তু মানে কোনো পরিষ্কার করতে পারা গেল না। একটা কারণ উনি বললেন যে গণপরিবহনের জন্য, গণপরিবহনের জন্য তো রাস্তা থাকবে, সিএনজি তো গণপরিবহনেরই অংশ, কাজে গণপরিবহনের জন্য আপনার রাস্তা সংকুচিত করলেন। আমরা জানি যে 1973 সালে বাসের সংখ্যা ছিল 7,200-এর উপরে, এখন বাসের সংখ্যা 4,000-এ নেমে এসছে। তার মানে আপনি গণপরিবহনের সবগুলো জায়গায় নেমে যাচ্ছে, মাঝখান থেকে প্রাইভেট কার বেড়ে যাচ্ছে, লোক বেড়ে যাচ্ছে। আপনি এই যে পুরো পরিস্থিতিটা মানে ইয়ে করলেন, মানে তৈরি করলেন, এই পুরো পরিস্থিতি তৈরি করে আজকে বাংলাদেশে এক সংকট সৃষ্টি করলেন। এখন আপনার ওই সময় দেখুন, দুর্নীতিটা প্রথমেই হয়েছে। 1,57,000 টাকা করে এক একটা সিএনজি কিনতে হয়েছে, কিন্তু সিএনজির দাম তখন কিন্তু তা ছিল না, তার চেয়ে অনেক কম ছিল। এবং আসলে বাস্তবতা 1,57,000-ও না। লাইসেন্সটা নেওয়ার জন্য যে ঘুষের এবং লেনদেনের প্রক্রিয়া, এ নিয়ে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। এবং এই যে দুর্নীতিটা একেবারে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর এবং তার বিভিন্ন আমলাতন্ত্র থেকে করা হলো, সেই জায়গা থেকে দুর্নীতিটা প্রথমে মালিকদের ঘাড়ে চাপলো, মালিকরা এটাকে চালকদের ঘাড়ে চাপিয়ে, চালকরা এটা যাত্রীদের ঘাড়ে চাপিয়ে দিলেন এবং এইভাবে পুরো দুর্নীতির প্রক্রিয়াটা চলছে। এখন ধরেন 37,000 টু স্ট্রোক মানে তখনকার বেঞ্চ ট্যাক্সি যদি চলে, তার ড্রাইভারের সংখ্যা কত? 14,000। তার ড্রাইভারের সংখ্যা কত? 75,000। তাহলে 75,000। এখন আপনি ওটা 13,000-এ যখন নামিয়ে আনলেন, তো এই ড্রাইভাররা কোথায় যাবে? তাহলে এই এত বিশাল সংখ্যক ড্রাইভারদের জন্য আপনি যখন 13,000 গাড়ি রাখেন, তখন কিন্তু মালিকরা সহজেই তুমি না আনলে ও নাও, তুমি না আনলে ও নাও। এবং শ্রমিকদের মধ্যে কিন্তু কোনো ইউনিয়ন কার্যকর নাই, তাদের মধ্যে কোনো রকম একটা শক্তিশালী ঐক্যর জায়গা তৈরি করার ব্যবস্থা এখান থেকে বাংলাদেশের সব জায়গা থেকে প্রায় উঠিয়ে দেওয়া হয়েছে। ফলে তারা যে একটা ঐক্যবদ্ধ হয়ে একটা নিজেদের স্বার্থে কোনো চাপ তৈরি করবেন, সেই চাপও তারা তৈরি করতে পারেন। আর যাত্রীদের তো কোনো
ব্যবস্থাই নেই, যাত্রীরা তো ঐক্যবদ্ধ হবেন কিভাবে? যাত্রী কল্যাণ সমিতি আছে, তাকে তো কোথাও নেওয়াই হয় না, তাকে তার ভয়েসকে কোথাও পাত্তাও দেওয়া হয় না। তাহলে এই যে জায়গাটা আজকে এখানে যে তৈরি করা হয়েছে, এই ধরুন একটা সিএনজি 2001 সালে 1,57,000 টাকা, 15 বছর 9 বছর চলার কথা, সেটা 2 বছর প্রথমে বাড়ানো হলো তার মেয়াদ, তারপর আবার 2 বছর, এখন আবার 3 বছর বাড়ানো হচ্ছে। 15 বছরের উপরে একটা মানে সিএনজি যেটা চলছে রাস্তায়, সেটা কিন্তু মেয়াদ উত্তীর্ণ। সেগুলোর যে গ্যাস করা আছে, সেটা সিলিন্ডারের কি অবস্থা আমরা জানি না, কবে বার্স্ট হয় তার জানি না। এখন এগুলোর বাংলাদেশে এগুলো রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আপনি আস্থা স্থাপন করতে পারেন না। কাজেই এই যে জায়গাটা আছে, এই মেয়াদ উত্তীর্ণ গাড়িগুলো ইতিমধ্যেই 1 থেকে 1.5 কোটি টাকা আয় করে ফেলেছে। তারপরে আপনি তাদেরটা বাড়াচ্ছেন, কিন্তু আপনি শ্রমিকের জন্য কিন্তু কোনো নিশ্চয়তার জায়গা তৈরি করতে পারছেন না। আপনি বলছেন যে তাকে মিটারের জন্য চলতে হবে, এই জায়গাটা কিন্তু আপনি এভাবে পারবেন না। আপনি কেবল মানে পুলিশ দিয়ে কিছুক্ষণ করবেন, তারপর পুলিশ 1 মাস পর যেই লাউ সেই কদু, বাংলাদেশে বাংলা ভাষায় কথা আছে, সেটা হবে, এবং তারপর পুলিশের এখান থেকে বখরা নেওয়ার যে চালু অবস্থাটা আছে ওইটা আরো নিশ্চিত হবে। কাজে এই পরিস্থিতিটাতে মানে বাংলাদেশে গণপরিবহন সংক্রান্ত যে সামগ্রিক নীতি, এই নীতিটা যে অ্যাবসলিউটলি গণবিরোধী, এটাতে কোনো সন্দেহ নেই। এবং এটার সামগ্রিক পরিবর্তন যদি না ঘটানো যায়, তাহলে এই খুচরো জায়গায় কোনো পরিবর্তন ঘটানো যাবে না। আপনি দেখুন, এটার নীতিটা কিন্তু 2001 সালে বিএনপি সরকারের নেওয়া, এবং সেই সময় দুর্নীতির অভিযোগ ছিল, এবং এটা সকলে জানতেন, এবং এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু বর্তমান সরকারের আমলেও এই নীতির কিন্তু কোনো পরিবর্তন নেই। 13,000 জায়গায় আছে দুর্নীতির জায়গায় আছে। এই যে সাম্প্রতিক সময় 400 গাড়ি নতুন গাড়ি নেওয়া হলো, কি বলে মিশুকের পরিবর্তে, এক একটা গাড়ির দাম নাকি 15 লাখ পর্যন্ত উঠেছে। 15 লক্ষ টাকা একটা সিএনজি কিনতে হয়, একটা পুরোনো বাস পাওয়া যায় 2200 টাকা বাসের জমা। আপনি যখন এই যে একটু আগে একজন শ্রমিক ভাই বললেন, তিনি ঠিক কথা বলেছেন, কারণ আমি নিজে প্রতিবার সিএনজিতে উঠলে জিজ্ঞেস করি, এবং আমার যেহেতু শ্রমিক আন্দোলনের সাথে আমি যুক্ত, কাজী তাদের আন্দোলন হয় না কেন, তারা একটা ঐক্যবদ্ধ জিজ্ঞেস করি। তারা বলেন যে মালিক 900 টাকা 1200 টাকা, এমনকি দিনে যখন 2 বেলা চালান কারো কাছ থেকে 18 টাকা পর্যন্ত আয় করেন। তাহলে একটা সিএনজি যেটা 2001 সালে 1.5 লাখ টাকা কি 2 লাখ টাকা বিনিয়োগ হয়েছে, সেটা এখন এসে 1800 টাকা প্রতিদিন আয় করছে। এখন দেখুন, যখন এত বিপুল সংখ্যক শ্রমিক থাকবে, তখন সে কিন্তু 30 দিন চালাতে পারছে না। তাকে কিন্তু আপনি যদি দৈনিক 500 টাকা করলেন, কিন্তু সে কি 30 দিন চালাতে পারবে? 30 দিন চালালে তার মাসে 15,000 টাকা আয় হয়। আপনি চিন্তা করে দেখুন, ঢাকা শহরে কোনো লোক 15,000 টাকা টিকতে পারবে? তার বাড়ি ভাড়া দিয়ে, বস্তিতে বাড়ি ভাড়া দিয়ে টিকতে পারবে না। সে কি 30 দিন চালাতে পারবে? এটা কি তা ফিজিক্যালি সম্ভব? আপনি দেখুন যে কিভাবে শ্রমিকরা একটা সারাটা দিন এই ট্রাফিক জ্যামের মধ্যে, এই ইয়ের মধ্যে চালায়, তাদের স্বাস্থ্য ঝুঁকি কতটা, এগুলোর ব্যাপারে কোনো রকম চিন্তা আজকে নাই। শ্রমিকদের স্বার্থের প্রতিনিধিত্ব করার কোন রকম জায়গা আজকে নাই। বাড়িয়ে দেওয়া হলো 350 থেকে 450, 450 থেকে 600, এখন 900 টাকা করা হয়েছে। কিন্তু এই 900 টাকার পরিণতিটা উনি বলছেন যে আমরা 1 তারিখ থেকে কার্যকর হবে, আমরা একটা ভালো পরিবেশ তৈরি করতে হবে। কোথায় ভালো পরিবেশ তৈরি হবে? 900 টাকাটার ফলে জমা যখন 900 টাকা হয়েছে, এটা 1800 টাকা আসলে কার্যত জমা হবে, এবং তার ফলে শ্রমিকরা বাধ্য হবেন আপনার কাছ থেকে আরো বেশি টাকা আদায় করতে হবে, এবং তার ফলে পুলিশ আবার এই সুযোগে আরো বেশি তার কাছ থেকে টাকা নেবে, এবং এই প্রক্রিয়াটা চলতে হবে। মাঝখান থেকে যাত্রীরা যে নাকাল দশা, সেই নাকাল দশার মধ্যে থাকবেন। এই পরিস্থিতিটা আছে পুরো গণপরিবহনের একটা নৈরাজ্য, যেটা আপনারা বলছেন এটা অত্যন্ত সঠিক, যে সমগ্র গণপরিবহনের নৈরাজ্য চলছে। ঢাকা শহরে একটা পাবলিক মানে যেটাকে গণপরিবহন বলে, তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা আছে? আমরা বহুদিন ধরে বলছি, এবং এখন আরো স্পষ্ট করে বলছি, যে 4টা মূল রুট আছে। আপনি একেবারে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত, যাত্রাবাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত, আবার ওই দিক দিয়ে বিশ্ব রোড দিয়ে একটা এয়ারপোর্ট পর্যন্ত, এদিক থেকে আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত। 4টার রুটের 3 লেন করে প্রত্যেকটা সাইডে আছে, 2 সাইডে 6 লেন, 2 সাইড মিলিয়ে। আপনি যদি একটা করে লেন, ফুটপাতের দিকের লেন 2 দিকে আপনি একদম টেনে, কি বলে ডিভাইডার টেনে, আপনি যদি শুধুমাত্র এটা গণপরিবহনের জন্য রাখেন, বিশেষত বাসের জন্য রাখেন, এটা ডেডিকেটেড বাস লেন, তাহলে আজকে 3 মাসের মধ্যে ঢাকা শহরের ট্রাফিক জ্যাম উধাও করে দেওয়া যায়, অন্তত এই মেজর রোডগুলোতে। কারণ এখানে আপনার বাসের সংখ্যা কম, কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলো তো লোপাট হয়ে যাচ্ছে। আমরা তো বলতে পারি রাষ্ট্রীয় কোম্পানি আছে, প্রাইভেট কোম্পানি আছে, তারা 3 মাসের মধ্যে এখানে 2000-5000 বাস নামাক, মানসম্পন্ন বাস নামাক। যদি মানসম্পন্ন বাস সার্ভিস থাকে, তাহলে অনেক প্রাইভেট কার ব্যবহারকারীরাও তারা দেখবেন যে কম খরচে তারা দ্রুততম সময় যেতে পারছেন, ফলে তারা সবসময় প্রাইভেট কার ব্যবহার করবেন না। কাজে এই পুরো পরিস্থিতিটা যে মানে আন্তরিক জায়গা থাকলে এবং জনগণের প্রতি অঙ্গীকার থাকলে একটা পুরো গণপরিবহনের চিত্র বদলে দেওয়া যায়। আজকে ধরুন প্রাইভেট কারের সংখ্যা 2001 থেকে যত বৃদ্ধি পেয়েছে, এটা যদি সিএনজি প্রপারলি দেওয়া হতো, অনেকেই প্রাইভেট কার ব্যবহার করতেন না, কারণ একটা প্রাইভেট কার ব্যবহারের খরচ আছে। মধ্যবিত্তের মানুষ অনেক কষ্ট করে সন্তানদের নিরাপত্তার কারণে স্কুলে যাওয়ার জন্য তারা হয়তো প্রাইভেট কার কেনেন, কিন্তু তাদের জন্য এই সিএনজি গুলো মানে বিরাট কাজে লাগতে পারতো। এবং সিএনজির যে নিয়ম 2007 সালে একটা সার্ভিস রুল করা হলো, সার্ভিস নীতিমালার একটা মানা হয়।
এই যে বৃদ্ধি করা হলো মেয়াদ, এটা কিন্তু সার্ভিস নীতিমালা ভঙ্গ করা হয়েছে। আপনি যদি দেখেন যে এই সার্ভিস নীতিমালা অনুযায়ী এমনকি ওটা আপনি কার্যকর করতে পারছেন না, যে আপনি একজন সিএনজি কে বলবেন আমি ওখানে যাব, আপনি সিএনজি ড্রাইভার যাবে না। এখন যাবে না, তার অনেকগুলো কারণ আছে। তার ভাড়া পোষাবে কিনা, তার ট্রাফিক জ্যাম হবে কিনা, তার জমা দেওয়ার জায়গা আছে কিনা, এগুলো অনেকগুলো জায়গায় সর্বস্তরে যখন অনিয়ম চলে, তখন সর্বশেষ যিনি সবচেয়ে কম সংগঠিত, যার কোনো ক্ষমতা নেই, যাত্রী, তিনি সমস্ত অনিয়মের শিকার হন। এই পরিস্থিতি আজকে, এটা আমি আবারও দায়ী করব যে গোড়ায় কিন্তু অনিয়মটা শুরু সরকারি ব্যবস্থাপনা থেকে, শাসন যারা করছেন তাদের দিক থেকে, এবং ওইখানে বদল না ঘটলে আপনি নিচে আপাততভাবে কোন রকম একেবারে সুখের কিংবা একটা দুধের নহর বইবে কিংবা একটা বিরাট সুশাসন কায়েম হবে, এটা আমরা আশা করতে পারি না। স্যার, এখন যেটা দাঁড়াচ্ছে, 1 তারিখ যখন হবে, যেমন অভিযান হবে কয়েকদিন, আমরা তো গণপরিবহনের বাসে দেখলাম অভিযান হলো, তারপরে অভিযান না হয়ে গেল, হ্যাঁ, জনগণ অসহায় হয়ে গেল, তারপরে আত্মসমর্পণ করলো, ঘরে উঠে গেল, হ্যাঁ, মন্ত্রী রাস্তায় আসছিল, ঘরে চলে গেল, এগুলো টিকিটের 50% বাড়াই, আর আমি একটা টিকিট কেটে নিয়ে প্রমাণ হিসেবে রেখে দিলাম। এখন যাত্রীরা কিন্তু এখন মনে করছে, এবং যাত্রীর সঙ্গে চালকও ভীত যে মিটার দেওয়ার পরে কি হবে, প্রথম 5 দিন যদি থাকে বা 7 দিন থাকে, তাহলে তাদের কি অবস্থা হবে। এখন আমি যে কথাটা জোনায়েদ সাকির কথায় উঠে এসছে, আমাদের মালিক সমিতির সভাপতির কথায় উঠে এসছে, যে অনিয়মের সুবিধাটা বিভিন্ন টায়ারে টায়ারে তৈরি হয়েছে, বিভিন্ন টায়ার থেকে সেই সুবিধার বেনিফিশিয়ারিজ তৈরি হয়েছে। এখন সেই বেনিফিশিয়ারিজগুলো বেনিফিট নিয়ে এই সিস্টেমটাকে দীর্ঘস্থায়ী করে ফেলেছে, এবং আলটিমেটলি চালক এবং ভোক্তারা মুখোমুখি হয়ে গেছে। 1 তারিখের পরে সেই মুখোমুখির একটা চূড়ান্ত পরিণতি দেখার জন্য আমরা আশঙ্কা করছি। জোনায়েদ সাকিব বললেন যে যারা এই শাসন বা যারা এই প্রক্রিয়াটা সরকারের মধ্যে নিয়ন্ত্রণ করে, তারা যদি না বদলায় তাহলে কোনো কিছু হবে না। আমি তার সঙ্গে একমত, কিন্তু তারা কোনোদিন বদলাবে না যদি তাদের বদলাতে বাধ্য না করা হয়। সেই বাধ্য করার জায়গাটা আমি শুরুতেই বলেছি, সেই বাধ্য করার জায়গাটার দায়িত্ব ওনাদের, ওনারা সেই দায়িত্ব নেবেন না। তাহলে যা হবে, এখন সে কথাটা উনি তো বলেননি, উনি সবাই করুক এইটা উনি তো বলতে পারতেন। আমি আর এখন সরকারের দিকেও যাব না, উনি তো বলতে পারতেন যে 1 তারিখে যদি এইগুলো না হয়, উনি সমস্ত প্রবলেমগুলো খুব সুন্দরভাবে ন্যারেট করেছেন, আমি ওনাকে সেই জন্য থ্যাঙ্কস দিচ্ছি। এবং মালিক 900 টাকা সরকার, আমরা সরকারের এই সিদ্ধান্তটার মধ্যেও ত্রুটি আছে, বিভ্রান্তি আছে। 2002 সালে যে সিএনজির দাম 158 লাখ টাকা ছিল, 1,58,000 ছিল, সেই সিএনজি তার উপরে ভিত্তি করে যেসব ভাড়া নির্ধারণ করা হয়েছিল, এবং যার আয়ুষ্কাল 10 বছর ছিল, সে 10 বছর শেষ হয়ে গেছে, জোনায়েদ সাকির হিসেবে সেই ভাড়া উঠে গেছে। এইবার সেই ভাড়া নির্ধারণ করা হয়েছে 3,20,000 ধরে। এখন যে দাম হচ্ছে সে তো 400, আর সিল করে দেওয়া হয়েছে তো 2004 সালে। তার মানে এই সিএনজি উপরে 4 লাখ টাকা ছিল মনে হয় না, তখন যাই থাকুক 1,58,000, 2004 তখন 65,000 সালে ছিল 2,97,500। আপনি একটা সিএনজি, এই যে পুরনো সিএনজি গুলি 15 বছরের সিএনজি, এখন যদি আপনি কাউকে বিক্রি করতে যান, এটা 7-8 লাখ টাকা, কেবলমাত্র লাইসেন্সের দাম। এটা তো মানে গাড়ির দাম না, কারণ আপনি তো গাড়ি সিল করে দিয়েছেন, তো আপনি তো গাড়ি আনতেছেন না। তো সেই জায়গা থেকে আরম্ভ করে ওই জায়গাটা কি করতে হবে, যে 35,000-এর জায়গায় 13,000 করে, যে সব গ্রুপের লোকজনদেরকে উপর থেকে নিচে পর্যন্ত সবারই যে কিছু পয়সা পাওয়ার আনুষ্ঠানিকতা ইনস্টিটিউশনালাইজ করে ফেলে দেওয়া হয়েছে, সেই ইনস্টিটিউশনটা ভাঙতে হবে। তো ভাঙতে হলে তাহলে প্রথমতই ওপেন করতে হবে। এইবার আসেন, ব্যক্তি পরিবহনের জন্য কি আমরা কোনো সিলিং করে দিয়েছি? দেইনি। ব্যক্তি গাড়ি কিনতে পারবে, কোনো বাধা নিষেধ নেই, বন্ধ করিনি আমরা। তাহলে ব্যক্তি পরিবহনের গাড়ি বন্ধ করলাম না, গাড়িতে যাতায়াতে রাস্তার স্পেসের সংকটের কারণে সেটা সমস্যা হলো না, হলো শুধু সিএনজির সংখ্যা বাড়াতে, তাও আবার 2003 সালে সেটা বন্ধ করে দিয়ে আজকে পর্যন্ত ওপেন করলাম না। এই জায়গাটা আমাদের প্রথম কথা, এই জায়গাটা সুযোগ আসলো। এখন আসেন এবার পুলিশ, এই গাড়ি ফিটনেস আছে কি নেই সে কথাটা বিআরটিএ বলবে। বিআরটি প্রত্যেক বছরে ফিটনেস সার্টিফিকেট দিয়ে যাচ্ছে। চালকের ফিটনেস আছে কি নেই, তার ড্রাইভিং যোগ্যতা আছে কি নেই, বিএনপির আমলে 90,000-এর ওইরকম
চালাতে পারে কি না পারে তাদের লাইসেন্স দেওয়া হয়েছে, সেই অজুহাতে আমাদের বর্তমান যারা সরকারের আমলে যারা নেতাকর্মী আছেন বা যারা নেতৃত্বে আছেন তারা ওই রকম লাইসেন্স নিয়ে গেছেন বিআরটিএ থেকে। তাহলে এদের ফিটনেস আছে কি নেই তা জানি না। তাহলে এইরকম ফিটনেসবিহীন গাড়ি চালকের হাতে যাত্রীরা তাদের জীবন তুলে দিল। দেওয়ার পরে রাস্তায় আসলো, পুলিশ যে কোনো অজুহাতে থামিয়ে দিয়ে তার কাছ থেকে চাঁদা নিল, যে কথাটা বলেছেন। এইবার আসেন 600 টাকা যখন ভাড়া ছিল, যে কথা মালিক সমিতির সভাপতি সাহেব বলেছেন, তখন আমরা 900 টাকা দিয়েছে গাড়ির মালিকরা। উনি বললেন যে বিভিন্ন সময় সিএনজির দাম বাড়ানো হয়েছে, অ্যাডজাস্টমেন্ট হয়নি, এগুলো নিয়ে অনেক কথা আছে, কথাগুলো আমরা আর এখন যাব না আপাতত। এখন 900 টাকা যখনই দেওয়া হয়েছে তখনই কিন্তু চালকরা 1200 টাকা দিচ্ছে, এটা সত্যি। এখন মালিক সমিতির সভাপতি সেটা স্বীকার করবেন কিনা জানি না। এই টাকা, পুলিশের ট্যাক্স, এই সমস্ত ঘাটে ঘাটে পয়সা, এইসব দিয়ে দেওয়ার পয়সাটা যাত্রীদের কাছ থেকে তুলে নিতে হবে চালকদেরই। আর পিছনে যারা আছে তাদেরকে পয়সা বিভিন্নভাবে তারা অদৃশ্যভাবে পেয়ে যাবে রিস্ক না নিয়ে। সেই সমস্যাটার সমাধানটা কেমনে হবে এইটা তো আমাদের আগে করতে হবে, তারপরে আমরা বলতে পারি যে মিটারে চলবে কি চলবে না। ধন্যবাদ। আমি আসলে এখানে সেখানেই যাচ্ছি, সেখানে শুধু হতাশার কথাই শুনতেছি, না আশার কথাও শুনতে। কোনো জায়গায় তো আমরা কোনো আশা দেখিনি গত 14 বছর। সেখানেও হতাশা ছিল, আজকেও হতাশা আছে। তা আমি হতাশায় যাইতে চাই না, আমি আশাবাদী হতে চাই। কারণ আমরা মালিক সমিতি, ঐক্য পরিষদ, আমরা অনেক কি বলে মিটিং মিছিল করেছি। এই যে বিষয়টা, যে জমাটা 900 টাকা নির্ধারণ করা হলো, আমরা আন্তরিকভাবেই সবাই এবার চাই যে আমরা এই যে যেখানেই যাই সেখানেই আমাদের বিরুদ্ধে নানান রকমের কথাবার্তা, আমরা আসলে এখন লজ্জিত। আমরা চাই এই লজ্জা থেকে উত্তরণ পাইতে। আমরা চাই আমাদের একটা সিস্টেমের মধ্যে আইসা একটা নজির স্থাপন করতে যায়, আমাদের দেখা দেখি অন্যান্য সেক্টরে। আপনার সংস্থার একজন আছেন লাইনে, টেলিফোনে। হ্যাঁ, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মকবুল হোসেন, ঢাকা মহানগর সিএনজি অটো রিকশা মালিক সমিতি পরিষদের যুগ্ম আহ্বায়ক। আমার বুলু ভাই আছেন এখানে। এখানে জুনের সাকিব স্যার একটু আগে একটা কথা বললেন যে সরকার 900 টাকা জমা নির্ধারণ করছে, এটা 1 নভেম্বর থেকে কার্যকর হবে, কিন্তু স্যার বলতেছেন যে এটা 1800 টাকা নিবে। আমরা মালিক সমিতি সব লোকজন এবং মালিকরা ঐক্যবদ্ধভাবে অবশ্যই চেষ্টা করতেছি যে আমরা 900 টাকা জমাতে ঠিক রাখবো। যেহেতু আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী সাহেব অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে আমাদের সাথে দফায় দফায় মিটিং করে, বিআরটিএ চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম স্যার, তারপরে বিআরটিএ ডাইরেক্টর বশির রহমান স্যার, সবার সাথে একসাথে করে এটা চেষ্টা করে আমাদের এটা করে দিচ্ছে, এবং আমরা অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন। ঠিক আছে, উনি যেটা বলছেন যে চেষ্টা করবেন, আপনিও যেটা বলছেন যে আন্তরিকভাবে আমরা এবার চেষ্টা করব যেন আমাদেরকে আর লজ্জায় না ফেলে। আমাদের সকল নেতৃবৃন্দ একমত, আমরা শতভাগ চেষ্টা করব এই লজ্জা থেকে আমরা উত্তরণ পাওয়ার জন্য। আমরা আসলে লজ্জিত যে আমরা যেখানে যাই, ইভেন আমাদের নিজের ঘরে আমরা কথা বলতে পারি না। আমার ওয়াইফও এই গাড়ি সংকটের কারণে সিএনজি পায় না। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে, যেহেতু আমার ঢাকা এবং চট্টগ্রামে 13,000 করে গাড়ি দেওয়া হয়েছে। চট্টগ্রামের লোক সংখ্যা ছিল তখন কত, 40 লাখ, 20-22 লাখ ছিল, এখন 50 লাখের মতো। আর ঢাকায় তখনই লোক সংখ্যা ছিল 1.5 কোটি, অথচ সমান সংখ্যক সিএনজি অটোরিকশা দেওয়া হলো। তখন যদি জনসংখ্যা হিসাব করে রেজিস্ট্রেশনটা দেওয়া হতো, তাহলে ঢাকায় মিনিমাম 25,000 সিএনজি রেজিস্ট্রেশন দেওয়ার কথা ছিল। যদি সেটা দেওয়া হতো তাহলে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হতো না, এত কথাও আমাদের শুনতে হতো না, বা চালক মালিকের মুখোমুখি অবস্থানও তৈরি হতো না। যে কারণে আমি মনে করি আমরা আন্তরিক, আমরা 900 টাকার অতিরিক্ত জমা নিব না। চালককে যে মিটারে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে, চালক যেটা বলছে, চালক সঠিক হিসাবটা বুঝতে পারে নাই। ওনাদের পার কিলোমিটারে ভাড়া বাড়ছে 4 টাকা 36 পয়সা, এবং প্রথম ডাউনেই তার 15 টাকা করে 25 থেকে 40 টাকা করা হয়েছে। সুতরাং উনি যদি মিটারে গাড়ি চালায় তা, এবং 1 মিনিট গাড়ি অপেক্ষা করলে 2 টাকা পাবে,
তো সুতরাং এই অবস্থায় গাড়ি যদি ঠিক মতো চালায়, তা কন্ট্রাকটিভের চাইতে মিটারে গাড়ি চালালে অনেক বেশি লাভবান হবে, এটা আমার বিশ্বাস। এবং আমরা হিসাব নিকাশ করেই আমরা এই প্রস্তুতি নিয়েছি যে আমরা 900 টাকার অতিরিক্ত জমা নিব না, এবং চালককে এই কথা বলার সুযোগই আমরা তৈরি করে দিব না। আর যেটা কি বলে না, ওই যে 2 শিফটের কথা বলা হয়েছে, শিফটিং শব্দ আমরা শুনতেই চাই না। শিফটিং হবে না, কোনো গাড়ি শিফটিং হবে না। শেষ পর্যায়ে একদম শেষ পর্যায়ে একটা বলি, আমি একটু আগে মকবুল সাহেব যেটা বলেছেন, ভুলু ভাই যেখানে বললেন, এই আন্তরিক চেষ্টা করবেন ওনারা, ওনাদের যে ভালো ইচ্ছা সেটাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু একই সাথে আমি বলবো যে কেবল ভালো ইচ্ছা দিয়ে কিন্তু সব নিশ্চয়তা পাওয়া যায় না। আপনার এই যে জবাবদিহিতার জায়গাটা, সেটার পদ্ধতিগত জায়গাগুলো কোথায়? সেই পদ্ধতিগত জায়গাগুলো কিন্তু ঠিক রাখা এখনো হয়নি। অর্থাৎ আমি বললাম 600 টাকা থেকে জমা 900 টাকা করা হয়েছে, এর বৃদ্ধিটা কি খুব যৌক্তিক হয়েছে? সেটা একটা বিবেচনা করার ব্যাপার। দ্বিতীয়ত, শ্রমিকরা কত টাকা পাবেন? আপনি 37,000 টু স্ট্রোক ছিল, এখন ওনার সাথে আমার এক সময় আলোচনা হয়েছে যে ড্রাইভারই তো 30-35,000। তো ড্রাইভারের সংখ্যা যদি এত বেশি হয়, উনি পারবেন বাস্তবত এখানে শিফটিং বাদ দিতে? মানে এটার যে চাপ থাকবে এবং ড্রাইভারদের মধ্যে কম্পিটিশন লেগে যাবে, অর্থাৎ তাদের মধ্যে কোনো ইউনিয়ন প্র্যাকটিস নাই, তাদের জন্য বাস্তবত কর্মসংস্থানের সুনিশ্চিত কোনো জায়গা নাই। আপনি এখানে নিয়ম প্রতিষ্ঠা করে ফেলবেন। তারপর ধরুন যেটা বললাম যে ড্রাইভাররা কত টাকা পাবেন, তাদের যে মানে যে বললাম যে চাঁদা দিতে হয়, তারপরে জমা দিতে হয়, তারপর পথ খরচ, নিজেদের খেতে হয়, সব মিলিয়ে তাকে কিন্তু ঢাকা শহরে টিকে থাকার ব্যবস্থা করতে হবে। এবং সেই টিকে থাকার ব্যবস্থায় যদি এরকম হয় যে মাসে তার 8-10 হাজার টাকা আয় হচ্ছে না, এইটা আপনি কোনোভাবে এটা বাস্তবায়ন করতে পারবেন না। কাজে এই প্রশ্নগুলো অ্যাড্রেস করতে হবে। আর শেষে আরেকটা কথা বলি, চট্টগ্রামে 600 টাকা শ্রমিক মালিকরা বলছে 2 মাস পরে কার্যকর করবে। বহু জায়গাতে ঢাকার আশপাশে গাড়ির এখন কিন্তু লাইসেন্সটা মানে নাই, আর মিটার নাই, মিটার ছাড়া গাড়ি আছে, তারা কিন্তু আগের ফর্মেই নিতে থাকবে। ফলে সব মিলিয়ে ঢাকা শহরের ভিতরে এটা কতটা কার্যকর থাকবে? এখনো 13,000-এর প্রত্যেকটিতে মিটার নিশ্চিত হয়েছে কিনা 1 তারিখের আগে, এটা এখনো কিন্তু নিশ্চিত না। ফলে সব মিলিয়ে যে এই নিশ্চয়তাটা নিয়ে সরকারের যে আরো অনেক বেশি মানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জায়গা দেখো, সেটার দিক থেকে সংশয়টা রয়ে যায়। শেষ হয়ে গেছে। কাজেই যেটা আমরা বলবো, একটা শব্দ যদি আমি শুধু এইটুকু বলবো যে সরকার কি করবে সেটা বলার নেই। আমি যেমন জোনায়েদ সাকিদের নিয়ে তেলের দাম যাতে না কমে, বিদ্যুতের দাম যাতে না কমে, তার জন্য যেরকম ফাইট করছি, এবার এই জিনিসটা যে আপনার না বাড়ানোর জন্য 900 টাকা জমা যাতে ইমপ্লিমেন্ট হয়, শিফটিং যাতে উঠে যায়, যে কথাগুলো উনি বললেন, সিএনজির সংখ্যা বাড়ে এবং পুলিশের চাঁদা বন্ধ হয়, এই 4টা দাবি দেব। এবং এইটা হওয়ার পরে মিটারে চলার সম্ভাবনা থাকবে। যদি এগুলোর কোনোটাই নিশ্চিত করা না যায় তাহলে চলবে না। এই কাজটা করার জন্য আমি জোনায়েদ সাকিদের মতো রাজনীতিবিদদের নিয়ে রাস্তায় আসতে চাই। উনি কি আমাদের সঙ্গে, ওনারা কি আমাদের সঙ্গে রাস্তায় আসবেন? ইতিমধ্যে রাস্তায় আছি এবং আমরা শামসুল আলম আমাদের সাথে রাস্তায় চাই। আমাদের সময় শেষ হয়ে গেছে। স্টুডিওতে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।